20 ফেব্রুয়ারি 2024 দুপুর প্রায় 3টের দিকে আগ্রার মলপুরা থানা এলাকায় একজন কৃষক তার নিজের সরিষার ফসল দেখতে তার নিজের ক্ষেতে পৌঁছালেন। কিন্তু হঠাৎ তিনি দেখলেন ক্ষেতের কোণ থেকে কালো ধোঁয়া উঠছে এবং ফসলও বেশ পুড়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি দৌড়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং দ্রুত সেখানে পৌঁছে গেলেন। ক্ষেতের কোণে পৌঁছে তার চোখ সেখানেই আটকে গেল, কারণ আগুনের মাঝখানে একটা নীল রঙের প্লাস্টিকের ড্রাম পড়ে আছে। তিনি যখন ড্রামের ভেতরে তাকালেন তখন তিনি শিউরে উঠলেন। ভেতরে একটা মানুষের লাশ পড়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি কেঁপে উঠলেন। তার হাত পা ঠক ঠক করে কাঁপতে লাগলো। তবুও সাহস দেখিয়ে তিনি নিজেকে সামলে নিয়ে একটা ফোন বের করে 112 নম্বরে কল করলেন এবং পুলিশ কন্ট্রোল রুমের সবকিছু বিস্তারিতভাবে জানিয়ে দিলেন। এরপর মলপুরা থানায় জিপ সাইরেন বাজিয়ে ক্ষেতের দিকে রওনা হলো। অল্পক্ষণের মধ্যেই থানার পুলিশেরা সেখানে হাজির হলেন। কিন্তু পরে জানা গেল এই জায়গাটি সায়া থানার এলাকার মধ্যে পড়ে। তাই সায়া পুলিশকেও ঘটনাস্থলে ডেকে আনা হলো এবং 2 দল মিলে ড্রামটিকে বের করে নিল। ভেতরের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে লাশের পরিচয় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ডগ স্কোয়াডকে ডাকা হলো এবং ফরেনসিক টিম প্রক্রিয়া অনুসারে প্রতিটি ছোটখাটো প্রমাণ সতর্কতার সাথে সংগ্রহ করা হলো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই লাশটি কার এবং এখানে কিভাবে আনা হলো, কেন আনা হলো এবং এর সাথে এমন নির্মমতা কেন করা হলো। সত্যতা ধীরে ধীরে প্রকাশিত হওয়ার সাথে সাথে মানুষ 2টি দলে ভাগ হয়ে গেল। কেউ পুলিশের ওপরে প্রশ্ন তুলল, আবার অনেকেই বললেন এই ভিকটিমের সঙ্গে যা হয়েছে একদমই ঠিক হয়েছে। আসলে সত্যিটা কি ছিল তা প্রকাশ্যে এবং মানুষকে 2 দলে ভাগ হতে প্রায় 1 বছর 6 মাস 28 দিন সময় লেগেছিল। এত লম্বা একটা তদন্ত এবং এত সময়ের অপেক্ষার কারণ কি? আজকের এই ভিডিওর মধ্যে সেই সব প্রশ্নের উত্তর আমরা জানব। ওয়েলকাম, আমি শাহিদ, আর আজকের কেস দ্য কেস অফ আগ্রা ব্লু ড্রাম কেস। আগ্রা জেলার মলপুরা থানা এলাকার কবুলপুর একটা গ্রাম। এমন একটি ছোট্ট গ্রাম যেখানে প্রত্যেকটা মানুষের জীবন ছিল একদমই সাধারণ। এই গ্রামেই 19 বছরের এক যুবক রাকেশ থাকত। সে স্বভাবগতভাবেই বহির্মুখী ছিল এবং দরিদ্রতাকে খুব তাড়াতাড়ি বড় করে তুলেছিল। সে কখনো শ্রমিকের কাজ করত, কখনো বিয়ে বাড়িতে গিয়ে ভিডিও শ্যুট করত। অল্প অল্প অর্থ উপার্জন করে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করত সে। কিন্তু তার মনে এক ধরনের অস্থিরতা ছিল। সে সবসময় ভাবত দ্রুত উপার্জন কিভাবে করা যায়, গ্রামে অন্য ছেলেদের থেকে সে কিভাবে আলাদা দেখাতে পারবে নিজেকে। হয়তো এই চিন্তায় তাকে ধীরে ধীরে একটা ভুল পথের দিকে টেনে নিচ্ছিল। তার মস্তিষ্ক সর্বদা শর্টকাট এবং কৌতূহলের দিকে ছুটে যেত। এদিকে গ্রামের এক কোণে দেবীরাম নামে একটি মানুষ ছিল, যিনি তার মামা ছিলেন। তার একটি ছোট্ট মিষ্টির দোকানও ছিল। দেবীরাম স্বভাবগতভাবে খুব শান্ত এবং সুরক্ষাবন্ত মানুষ ছিলেন। বিশেষ করে তার পরিবার এবং সন্তানের প্রতি তিনি অতিরিক্ত যত্নশীল ছিলেন। এবং তার একটি মেয়ে ছিল যে অন্তর্মুখী ছিল, যার জগতে সীমাবদ্ধ ছিল ঘর, পড়াশোনা এবং পিতামাতার মধ্যে। গ্রামের ভিড়ভাট্টার সাথে তার মেয়ের খুব একটা মেলামেশা ছিল না। তবুও ফেব্রুয়ারি 2024-এ এ ভাগ্য এক নতুন মোড় নিল, যে মোড় এই সাধারণ পরিবারের জীবনে এক ভয়ঙ্কর ঝড় এনে দেবে। এরপর 18 ফেব্রুয়ারি 2024-এর সন্ধ্যায় রাকেশ ঘর থেকে বাইরে বার হলো এবং স্বাভাবিকভাবেই সে পরিবারকে বলল সে কাজে যাচ্ছে। সে কোনো বন্ধুর সাথে বিয়ে বাড়িতে ভিডিও শ্যুট করতে যাচ্ছিল বলে জানিয়েছিল তার পরিবারকে। কিন্তু সেই রাতের পর থেকেই সে আর বাড়ি ফিরে আসেনি এবং তখন থেকেই শুরু হলো এমন এক যাত্রা যা পুরো গ্রামকে কাঁপিয়ে রেখে দেয়। অবশ্য প্রাথমিক দিকে অর্থাৎ প্রথম দিকে তার পরিবার ভেবেছিল হয়তো সে কারোর বাড়িতে গেছে, বন্ধুদের বাড়িতে হয়তো বসে আছে কিংবা কোনো আত্মীয়র বাড়িতে গেছে। কিন্তু সময় পার হতে লাগলো, গভীর রাত হয়ে গেল, তবুও সে বাড়ি ফিরল না।
সকাল হতেই তার ছোট ভাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো। এরপর রমেশের পরিবার তার আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু কেউই কিছুই বলতে পারলো না। সবাই একটাই কথা বলল, আমরা কিছুই জানি না। এরপর তার বাবা লাল সিং মলপুরা পুলিশ স্টেশনের দরজায় দাঁড়ালেন এবং ছেলের হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু প্রথম দিকে থানার লোকেরা সোজাসুজি উত্তর দিয়ে বললেন যে এমন কেস প্রায়ই দেখা যায়, ছেলে নিজেই বাড়িতে ফিরে আসে, ঘাবড়ানোর কোনো দরকার নেই, সে নিজে থেকেই বাড়ি ফিরে আসবে। পরিবার বারবার বলতে থাকলো আপনারা খুঁজুন, কিন্তু পুলিশ একই কথা বলতে থাকলো তদন্ত চলছে, বাড়ি ফেরার আশা রাখুন। এদিকে 20 ফেব্রুয়ারি দুপুরে এক কৃষক ক্ষেতের কোণে নীল ড্রাম এবং তার কাছে জ্বলন্ত জিনিস দেখেন, যেমনটা ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলা হয়েছে। লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে চেনা একদমই অসম্ভব ছিল। পরিচয় নিয়ে প্রশ্ন উঠল, পরিবারকে আবার ডাকা হলো, অর্থাৎ যারা মিসিং কেস রিপোর্ট করেছিল তাদের বাবা অর্থাৎ লাল সিংকে থানায় আবার ডাকা হলো। কিন্তু প্রথম নজরেই লাল সিংহ বললেন এটা আমার ছেলের মতো লাগছে না, কারণ পরিচয় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই তিনি পরিচয় করতে অস্বীকার করলেন। এর ফলে পুলিশ লাশটির থেকে টিস্যু স্যাম্পল এবং অন্যান্য জিনিস সংগ্রহ করে FSL টিমের কাছে পাঠিয়ে দিল। এরপর লাল সিংহ প্রত্যেক 2 দিন অন্তর থানায় যেতেন এবং বলতেন আমরা গোটা গ্রাম আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেছি, কিন্তু পুলিশ প্রত্যেকবারই একটাই উত্তর দিত, আমরা খুঁজছি, ছেলে নিজে থেকেই আসবে, চিন্তা করার কোনো দরকার নেই। এদিকে যদিও পরিবার ভিতরে ভিতরে পূর্ণাঙ্গভাবে ভেঙে পড়েছিল, কারণ খেতে যে লাশ পাওয়া গেছে। রাকেশের বাবা পরিচয় অস্বীকার করলেও তার মনে একটা অস্থিরতা কাজ করছিল, কোথাও ছেলে আর ফিরবে কিনা, নাকি ক্ষেতের ওই লাশটি তার ছেলে। এই বিভ্রান্তিটাই তাদের মনের ভিতরে থেকে যায়। ফরেনসিক টিম তার বাবা মায়ের থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে টেস্টিংয়ের জন্য পাঠালো, কিন্তু ডিএনএ রিপোর্ট আসতে মাসের পর মাস লেগে যেতে লাগলো। তবুও লাল সিং প্রত্যেক দিন কমিশনার অফিসে চক্কর দিতে লাগলেন, কিন্তু এতে খুব একটা লাভ হলো না। এর ফলে ঘরে কোনো ভরসা না থাকায় ছোট ছেলেও বই ফেলে বাবার সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করলো। তাদের গ্রামে থাকা কঠিন হয়ে পড়লো, কারণ অভিযুক্ত পক্ষ যাদেরকে তারা অভিযুক্ত হিসেবে ভাবছিল তারা বেশ শক্তিশালী ছিল। ধারাবাহিকভাবেই তাদেরকে ভয় দেখাতে লাগলো। ফলে তারা কাবুলপুর গ্রাম ছেড়ে আত্মীয়দের বাড়িতে থাকা শুরু করলো, যাতে তাদের জীবন বাঁচে। এই সময় পুলিশের আচরণও খুব ধীর গতিপূর্ণ ছিল। লাল সিংহের অভিযোগ বারবার উড়িয়ে দেওয়া হতো এবং কেসকে মিসিং বলে চাপা দেওয়া হতো। অবশেষে ফরেনসিক রিপোর্ট এলে এবং ডিএনএ মিলে গেলে নিশ্চিত হলো যে ক্ষেত থেকে পাওয়া ওই লাশটা আর কেউ নয়, রাকেশই। তখন সমস্ত পরিবার আবার নতুনভাবে ভেঙে পড়ল। পুলিশও অবশেষে মিসিং কেসকে মার্ডার কেসে পরিবর্তন করলো এবং দিক পরিবর্তন করা হলো। সন্দেহ সরাসরি সেই লোকেদের উপর পড়ল যাদের উপর লাল সিং শুরু থেকেই সন্দেহ প্রকাশ করছিল। কিন্তু পুলিশ প্রথম দিকে তদন্ত করতে বিরত ছিল, এখন তদন্ত খুব দ্রুত হলো। পুলিশ রাকেশের ফোন রেকর্ড, সিডিআর এবং সোশ্যাল মিডিয়ার চ্যাটগুলো বিস্তারিতভাবে খুঁজতে শুরু করলো। ধীরে ধীরে প্রমাণ জমা হতে লাগলো এবং প্রতিটি প্রমাণ পরস্পরের সঙ্গে যুক্ত হতে লাগলো। সন্দেহের সূচি এমন একটি ব্যক্তির উপর থামালো যে বাইরে থেকে একদমই সাধারণ এবং সরল মানুষ বলে মনে হতো। সেই ব্যক্তি ছিলেন আর কেউ নয়, দেবীরাম, যিনি নিজেকে নির্দোষ দেখাতে চাইছিলেন। দেবরাম নিজেকে নির্দোষ দেখাচ্ছিলেন, কিন্তু আসলেই এই ভয়ঙ্কর গল্প শুরু হয়েছিল তার বাড়ি থেকেই। আশা করি দেবরামের নাম আপনাদের মনে আছে এবং এই কেসে তার ভূমিকা কি ছিল সেটাও আপনাদের মনে আছে। এরপর ডিএনএ রিপোর্ট আসার পর পুলিশ মিসিং কেসকে তার কেসে পরিণত করলো। পুলিশের উপর চাপ পড়ল যে কি করে কেসের পূর্বাভাস করার জন্য তথ্যসূত্র বার করা যায়। কিন্তু শুরু অত সহজ ছিল না।
কারণ ঘটনাস্থল থেকে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ সিদ্ধান্ত নিল যে এখন কেসকে টেকনিক্যাল তদন্তের মাধ্যমে এগোতে হবে এবং প্রতিটি ডিজিটাল ক্লু খুঁজে বার করতে হবে। প্রথমে রামকেশের কল ডিটেলস এবং সিডিআর বের করা হলো এবং তার 48 ঘন্টা শেষে লোকেশনের হিস্ট্রি ট্রেস করা হলো। তখন পুলিশের প্রথমবার দৃঢ় সন্দেহ হলো, কিন্তু সিডিআর দিয়ে কেস প্রমাণ করা যায় না, তাই প্রমাণ খোঁজা আরও তীব্র হয়ে উঠল। অফিসাররা দেবরামের মোবাইল জব্দ করলেন এবং সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো স্ক্যান করতে শুরু করলেন। ফেসবুকের মেসেঞ্জার খুলতেই 18 ফেব্রুয়ারি রাতে রাকেশ এবং দেবরামের চ্যাট বেরিয়ে পড়ল। এই মেসেজগুলো স্পষ্ট করে দিল যে ঘটনার রাতে দেবরামই রাকেশকে জরুরিভাবে তার দোকানে ডেকে পাঠিয়েছিল। অর্থাৎ সন্দেহ এখন শুধু সন্দেহ নয়, অর্ধেক নিশ্চয়তা হয়ে গেছে। কিন্তু দেবরামের মুখ থেকে আসল সত্যি বের করা এখনো বাকি ছিল। পুলিশ তৎক্ষণাৎ তাকে থানায় ডেকে আনলো এবং জিজ্ঞাসাবাদ শুরু করলো। কিন্তু দেবরাম প্রত্যেকটা প্রশ্নের চালাকিপনা করে উত্তর দিতেন। বলতেন, আমি দোকানে ছিলাম, রামকেশ গায়েব হওয়ার ব্যাপারে আমি কোনো খবরই জানতাম না। আর এভাবেই নিজেকে নির্দোষ বলে চালিয়ে যেতেন। তখন অফিসার আবার একটি কৌশল অবলম্বন করলেন। তিনি প্রথমে নরম সুরে বোঝালেন, সত্যি বললে সাহায্য করা হবে, বিষয়টা হালকা হয়ে যাবে। কিন্তু তিনি তারপরেও ব্যাপারটা ভাঙলেন না। তখন পুলিশ জিজ্ঞাসাবাদ আরও কঠোর করল এবং নিজেদের পদ্ধতি ঘন্টার পর ঘন্টা চালালো। অবশেষে তার ধৈর্য ভেঙে গেল এবং দেবরাম মাথা নিচু করে ধীরে ধীরে পুরো সত্যি বের করতে শুরু করলেন। দেবরাম স্বীকার করলেন, হ্যাঁ, 18 ফেব্রুয়ারি রাতে তিনি নিজেই মেসেঞ্জারে মেসেজ করে রাকেশকে জরুরি দোকানে ডেকেছিলেন। রাত প্রায় 8:30টার দিকে রাকেশ বাইকে চড়ে কাবুলপুর থেকে বের হয়ে সোজা দোকানে পৌঁছে গেল। শীতের মৌসুম ছিল, তাই রামকেশ মাফলা জড়িয়ে এসেছিল। সে ভেবেছিল দোকানে জরুরি কোনো কাজে তাকে ডাকা হয়েছে, কিন্তু এখানেই একটা অন্য পরিকল্পনা চলছিল। দোকানে পৌঁছতেই রাকেশের মনে হলো কিছু অদ্ভুত লাগছে। দেবরাম দেরি না করে তার কাছে থাকা লোহার তারটা তুলে নিলেন এবং সোজা তার গলায় জড়িয়ে দিলেন। সেই মুহূর্তে দেবরামের মনে রাগ এবং ভয় দুটোই কাজ করছিল, কিন্তু এখন এটা তার কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি তৎক্ষণাৎ তার ভাইপো নিত্যকিশোরকে ফোন করলেন এবং ঘাবড়ে বললেন, আমার সাহায্য দরকার, সাহায্য চাই। এবং তিনি সবকিছুই খুলে বললেন। নিত্যকিশোর অল্পক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছালেন। একটা টেম্পোর মতো দেখতে একটা গাড়ি নিয়ে আসলেন এবং তার সাথে একটা নীল ড্রামও নিয়ে আসলেন। দুজনে মিলে লাশটা ড্রামে ভরলেন, ভালো করে জড়িয়ে এবং উপরে এমন একটা জিনিস রাখলেন যাতে দেখে মনে হয় শুধু সামান্য জিনিসপত্র দিয়ে ড্রামটি ভর্তি করা। এরপর তারা দুজন ড্রামটা লোডারে তুলে, অর্থাৎ সেই টেম্পোতে তুলে রাতের অন্ধকারে খাড়ি নদীর ধারে রওনা দিলেন। কাবুলপুর থেকে সায়ার মাঝের ক্ষেতের এই পথ একদম নির্জন ছিল। চারপাশে বন্য অন্ধকার ছড়িয়েছিল এবং তারা ভাবল কেউ দেখবে না। তারা ক্ষেতের মাঝখানে ড্রাম নামালেন, পেট্রোল ছিটিয়ে ম্যাচ জ্বালালেন যাতে পরিচয় একদম মুছে যায়, সব প্রমাণ যেন ধ্বংস হয়ে যায়। তারা ভাবলেন এই রহস্য হয়তো চিরকালের জন্য এখানেই চাপা পড়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো এখন পর্যন্ত কেসটা বুঝে গেছেন, সবকিছু জেনে গেছেন, কিন্তু এর পিছনের মূল কারণটা কি সেটা এখন আমি আপনাদের সামনে বলবো। তখন আপনারা বলবেন কে ঠিক ছিল, কে ভুল, এবং অন্য কোনো উপায় ছিল কিনা সেটাও আপনারা বলবেন। কারণ এই ঘটনা এমনি এমনি ঘটেনি, এই ঘটনার পিছনে আরও একটি গল্প আছে। এখন আমরা সেই ঘটনার মূলে নামব, একদম যেখান থেকে এই ঘটনাটা শুরু হয়েছিল, অর্থাৎ দেবরামের জগৎ, তার মেয়ে, তার পরিবার, তার ঘর, তার সব কিছু। দেবীরাম একজন পরিশ্রমী মানুষ ছিলেন। তিনি দোকান চালাতেন এবং মেয়ের নিরাপত্তা তার প্রথম অগ্রাধিকার ছিল। মেয়েটি সবসময় লাজুক, ঘর থেকে পড়াশোনা এবং ঘরের কাজ করতেন। গ্রামের সীমিত জগতেই ছিল তার সব কিছুই। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যে মেয়েটি তার নিজের অজান্তেই
কারোর ক্যামেরায় ধরা পড়ে গেল। একদিন রাকেশ কোনো কাজে দেবীরামের বাড়িতে এসেছিলেন, কিন্তু দরজায় অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও কেউ বাইরে আসলো না। তখন শান্ত পরিবেশে সে হঠাৎ বাথরুম থেকে স্নানের শব্দ শুনতে পেল। তাই সে ধীরে ধীরে সেই পথের দিকে এগিয়ে গেল যেখান থেকে ওই শব্দটা আসছিল। তখন দেখল ভেতরে দেবরামের মেয়ে স্নান করছে, কিন্তু রাকেশ চিন্তা না করে সেখান থেকে চলে যাওয়ার বদলে ফোন বের করে চুপচাপ রেকর্ডিং শুরু করলো। রাকেশ দরজার ওই ছোট্ট গ্যাপ দিয়ে চুপচাপ পুরো দৃশ্য রেকর্ড করে ফোনের মধ্যে সেভ করে নিল। মেয়েটি তখন একদমই অজানা ছিল এবং সে যেন কিছুই হয়নি এমনভাবেই বাইরে চলে গেল। কয়েকদিন ধরে ভিডিওটা নিজের কাছে রেখে সে শুধু চিন্তায় মগ্ন ছিল এই ভিডিওর সৎ ব্যবহার কিভাবে করা যায়। একদিন সুযোগ পেয়ে সে মেয়েটিকে পুরোপুরি ভিডিওটা দেখিয়ে বলল, এখন তুমি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে। এটা জেনে মেয়েটির পায়ের তলার মাটি সরে গেল, কিন্তু তার চোখে ভয় এবং ধৈর্য দুটোই ছিল। কিন্তু রামকেশ তাকে ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকলো, কখনো অর্থের দাবি, কখনো শারীরিক সম্পর্কের হুমকি। বলতো, আমাকে 500 টাকা দাও, না হলে ভিডিও আমি ভাইরাল করে দেব। এই ভয় আরো বেড়ে যেতে থাকলো, আর এই ভয়ের কারণেই মেয়েটি দিন দিন খাওয়া দাওয়া ছেড়ে দিতে লাগলো, চুপচাপ থাকতে লাগলো এবং মুখে বিষণ্ণতা স্পষ্ট ফুটে উঠল। এবং দেবরাম বুঝতে পারলেন কিছু একটা গন্ডগোল আছে যেটা তার থেকে লুকানো হচ্ছে। দেবীরাম বারবার জিজ্ঞাসা করায় অবশেষে মেয়েটি কেঁদে পুরো সত্যিটা বলে দিল তার বাবাকে। বলল, বাবা, রাকেশ আমার স্নানের ভিডিও বানিয়েছে এবং এখন 500 টাকা দাবি করছে, হুমকি দিচ্ছে, ব্ল্যাকমেল করছে। সব কিছুই মেয়েটি খুলে তার বাবাকে বিস্তারিত বলল। এটা শুনে দেবীরামের জ্ঞান হারিয়ে গেল। প্রথমে পুলিশের শরণাপন্ন হওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেখান থেকে শুধু বলা হলো যে ব্যাপারটি নিজেদের ভিতরে মিটিয়ে নিতে। এভাবেই পুলিশ এড়িয়ে গেল। যদি দেবরাম সত্যিই পুলিশের কাছে গিয়ে থাকেন এবং সাহায্য না পান, তাহলে পুলিশের কিন্তু দোষ আছে। কিন্তু এর অর্থ এই নয় যে দেবরাম যা করেছেন তা সম্পূর্ণ সঠিক। পুলিশের অবহেলা এবং সময় মতো ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনার সৃষ্টি করেছে। এখন এই কেস নিয়ে আপনাদের মতামত কি? কে কতটা ঠিক, কে কতটা ভুল? কার কাজ ঠিক হয়েছে, কার কাজ ভুল হয়েছে? আপনাদের এই চিন্তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সচেতনতার জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে কিংবা পরিবারের মাঝে শেয়ার করে দেবেন, যাতে উত্তেজনায় কোনো ছেলে কারোর গোপনীয়তা ভঙ্গ না করে। কারণ এমন করলে আপনি শুধু অন্যের জীবন নষ্ট করছেন না, নিজের এবং পরিবারের জীবনও নষ্ট করছেন। কারণ আপনার জীবন শুধু আপনারও নয়, পরিবারেরও অধিকার আছে, তাদেরও আশা আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। তাহলে সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নিন।